স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জবান সম্পাদক রেজাউল করিম রনি। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনার আগে আজকের জাতীয় দৈনিকগুলোর প্রধান খবরগুলো যদি দেখে নিই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, সংসদ এলাকায় হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনের বিশেষ প্রতিবেদন। সরকারের সিদ্ধান্ত, আগের প্রধানমন্ত্রী থাকতেন গণভবনে, সেটা এখন জাদুঘর। স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন মিলিয়ে হবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, নিউ ইয়র্কে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক নেতাদের হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ সরকারের এবং ফিলিস্তিনকে আরও 6 দেশের স্বীকৃতি, সংঘাত বন্ধ চান ট্রাম্প। গতকাল জাতিসংঘের ভাষণে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, নিউ ইয়র্কে আওয়ামী লীগের ফ্যাসিবাদী চেহারা, এবং এই সংবাদটি আজকে সবগুলো পত্রপত্রিকায় গুরুত্ব দিয়ে প্রকাশ হচ্ছে। বেশ কয়েকটি ছবিও আছে, এছাড়া একটি মন্তব্য প্রতিবেদন আছে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের। সৌদি পাকিস্তান সামরিক চুক্তি, ভূ রাজনীতির সম্ভাব্য নয়া সমীকরণ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারের উপর ডিম নিক্ষেপ, বিমানবন্দরের ঘটনায় তোলপাড়। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা, হঠাৎ পোষ্য কোটার সিদ্ধান্তে নানা প্রশ্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোটের মাঠে ছোট দলের একঝাঁক বড় নেতা। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, অপহরণ 1 বছরে দ্বিগুণ, দেশে অপহরণের সংখ্যা বাড়ছেই, এই অপরাধের একটি তুলনামূলক সচিত্র প্রতিবেদন আছে দৈনিক কালের কণ্ঠে। নিউ ইয়র্কে এনসিপির আক্তার ও জারাকে হেনস্থা, নিন্দা প্রতিবাদ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে 70% মানুষ উদ্বিগ্ন, পিপিআরসি একটি জরিপ। এছাড়া নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। চাকসু নির্বাচন 3 দিন পিছিয়ে 15 অক্টোবর। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বিশ্ব নেতাদের সমাবেশ, এবার স্বীকৃতি দিয়েছে ফ্রান্স সহ আরও 6 দেশ। ফ্রান্সের কড়া সমালোচনা যুক্তরাষ্ট্রের। শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প, বলেছেন জাতিসংঘ একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে প্রস্তুত দেশ, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ 7। টঙ্গীতে আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম নিয়ে প্রশ্ন উঠেছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, চাপে পড়ে সরকার গাড়ি মালিকদের বাড়তি সুবিধা দিচ্ছে, বিশেষ প্রতিবেদন পরিবেশ দূষণের উপর ভিত্তি করে। নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে নেতাদের হেনস্থা, ঢাকায় তীব্র প্রতিক্রিয়া। এছাড়া প্রিজন সেলে মুক্তি কামনা ও ক্ষমা প্রার্থনা। আমরা জানি যে 12 দিন বয়সী কন্যাসহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে থাকা মা শাহজাদির জামিন মঞ্জুর করেছে আদালত। এই নিয়ে একটি ছবি আছে দৈনিক সমকালে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, হয়রানি ঠেকাতে ওয়ারেন্ট সমন যাবে অনলাইনে, আইন আদালত নির্বিশেষ। শান্তি ও উন্নয়নের পথে বড় বাধা সংঘাত, সাইডলাইন বৈঠকে ডক্টর ইউনূস বলেছেন। এছাড়া অধিবেশনে ভাষণে ট্রাম্প বলেছেন, ফাঁকা বুলি ছাড়া জাতিসংঘের আর কোনো কাজ নেই। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বিদেশে দেশের রাজনীতিতে উদ্বেগ, আক্তারকে ডিম ছুঁড়ে হেনস্থা, আটক 1। কনসুল জেনারেলকে পদত্যাগ করতে হবে বলেছে এনসিপি। আওয়ামী লীগের অনুশোচনা নেই বলছে বিএনপি। ফেব্রুয়ারিতে ভোটের বার্তা প্রধান উপদেষ্টার। শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি, এবং জামাতকে 30টি আসন ছাড় নিয়ে বলিনি, এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক, বিএনপি নেতারা পথ হারিয়েছেন। আজ জাতিসংঘের সাধারণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে জাতীয় নেতৃবৃন্দ লাঞ্ছে। তো ব্যাংক খাতে ঝুঁকি বাড়াবে সতর্ক করল মুডিস, খেলাপি ঋণ নবায়নের নতুন সুবিধা। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম, বিদেশি গোয়েন্দা টার্গেট মাদ্রাসা, আগামী নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী মেরুকরণের চেষ্টা। বর্তমান সভ্যতা শোষণের ধ্বংসাত্মক পথে হাঁটছে, নিউ ইয়র্কে বলেছেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কের বৈশ্বিক সম্মেলন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি ফ্রান্স সহ 6 দেশের। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ফেব্রুয়ারিতে ভোট, ব্যাপক প্রস্তুতি, নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা বলেছেন। বেলজিয়ামের রানী, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী, IMF এমডির সাক্ষাৎ। রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান। অর্থ উপদেষ্টা বলেছেন, যে পরিমাণ ডলার আছে তা পর্যাপ্ত নয়। 30 আসন চেয়েছিল, মন্তব্য ফখরুলের, প্রতিবাদ জামাতের। এবং শাপলা পাচ্ছে না এনসিপি, এটিও গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সনদকে ফাউন্ডেশন কোর্সের মান ধরছে সিঙ্গাপুর। এছাড়া রাষ্ট্রায়ত্ত প্রধান 4 ব্যাংক, ঋণ বিতরণ প্রায় বন্ধ, ভেঙে পড়েছে শৃঙ্খলা। ব্যাংকিং খাতের যে অনিয়ম অব্যবস্থাপনা, এই নিয়ে প্রতিবেদন আছে। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, নিউ ইয়র্কের ঘটনায় দায় কার, দুঃখ প্রকাশ সরকারের, দায়ীদের শাস্তি চায় এনসিপি। ভোটের আগেই জোট বাড়ানোর তৎপরতা, কদর বাড়ছে ইসলামী দলগুলোর। আওয়ামী লীগের সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাপলা পাচ্ছে না এনসিপি, দেখে নেয়ার হুমকি
সার্জিসের। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, বিএনপি জিরোজ ইন অন নমিনেশন, সিট শেয়ারিং মে রোল আউট পার্টি টিকেটস, লঞ্চ ক্যাম্পেইন উইদিন এ মান্থ। বিএনপির মনোনয়ন নিয়ে সংবাদ। আউটরেজ ওভার এল অ্যাটাক অন এনসিপি লিডার্স ইন নিউ ইয়র্ক, নাহিদ ব্লেমস ফরেন মিনিস্ট্রি নেগলিজেন্স। এছাড়া বেস্ট ইন বিজনেস অনার্ড আছে একটি। নিউ এজের প্রধান শিরোনাম, হার্ডলি এনি প্রোগ্রেস ইন সিজিং অ্যাসেটস অ্যাব্রোড, কোর্টস অর্ডার সিজার অফ অ্যাসেটস অফ টাকা 490 crore অ্যাব্রোড অ্যান্ড টাকা 24,826 crore অ্যাট হোম। রিচেস্ট 1% পিপল ওন 38% গ্লোবাল ওয়েলথ, বলছে ILO। এই ছিল জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। স্টুডিও আলোচনা শুরু করতে চাই জবানের সম্পাদক রেজাউল করিম রনি। বলছিলাম যে আজকে সবগুলো দৈনিকেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আছে, তবে সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে এনসিপির আক্তার হোসেনকে নিউ ইয়র্কে যে লাঞ্ছিত করার ঘটনা। এই ঘটনায় সরকারের ভূমিকা, সরকারের দায়িত্ব কতটুকু ছিল, ব্যর্থ হলো কিনা, এই নিয়ে সমালোচনা আছে। সরকার দুঃখ প্রকাশ করেছে এবং ঢাকায়ও তীব্র প্রতিক্রিয়া আছে। পুরো ঘটনা প্রবাহকে আপনি কিভাবে দেখছেন, দায় কার আসলে? ধন্যবাদ। যেখান থেকে আমাদেরকে শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম, কৃতজ্ঞতা। দেখেন, প্রথম কথা হলো এই ধরনের ঘটনা তো নতুন না। এই বিদেশের মাটিতে, আমেরিকাতেই কয়েকদিন আগে মাহফুজ আলমের উপরে এরকম ঘটনা ঘটলো। তারপরে এর আগেও আপনার এইভাবে অন্যদেরকেও লাঞ্ছিত করার চেষ্টা হয়েছে। সো তার মানে এই ব্যাপারটা সিরিয়াসলি গভর্নমেন্ট নেয়নি। আর এই আমরা যখন বলি যে কোনো ঘটনায় সরকার দায়ী, তো তখন আসলে জিনিসটা বোঝা যায় না সরকারের কোন অংশ দায়ী। সরকার তো একটা বিশাল কর্ম সুনির্দিষ্ট করা। তো তাহলে এখানে আমেরিকার এই ব্যাপারটাতে যারা দায়িত্বে আছেন, ধরেন আমাদের যে ওখানে বাংলাদেশের যে এম্বাসি বা কনসুলেট আছে, সেখানে যারা দায়িত্বে আছেন তারা কি দায়িত্ব পালন করলেন তাহলে? এবং আওয়ামী লীগ যে এরকম একটা কর্মতৎপরতা ঘটাইতে পারেন, সেটার ব্যাপারে তো আগে অগ্রিম নিউ ইয়র্ক পুলিশকে আপনি অবহিত করা দরকার ছিল যে আমাদের এখানে হাই প্রোফাইল জাতীয় নেতারা আসবেন, এবং ওনারা তো জানেন এটা তো নিউ ইয়র্কে প্রোগ্রাম হচ্ছে, এবং এখানে নিউ ইয়র্কে এখন গ্লোবাল লিডাররা, প্রায় সব দেশের লিডারই বা গুরুত্বপূর্ণ নেতারা সেখানে আছেন এখানে এই অধিবেশন উপলক্ষে, 80তম জাতিসংঘের অধিবেশন উপলক্ষে। তো সেখানে আপনার জাতীয় নেতাদের নিরাপত্তার জন্য আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনি যদি নিজের সক্ষমতা না থাকে, তাহলে তো আপনি নিউ ইয়র্ক পুলিশের সহযোগিতা চাইতে পারতেন। এটা গেল একটা। আরেকটা হলো যে সেখানে আক্তার হোসেন, তারপরে এবং অন্যান্য রাজনৈতিক, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং তাসনিম জারা এবং জামাতের তাহের সাহেব, ওনারা তো মেহমান হিসেবে গেছেন, রাষ্ট্রীয় অতিথি। ফলে আপনি অতিথিকে প্রোটেক্ট করার দায়িত্ব তো আপনার। এখানে ভিসা সম্পর্কিত একটি জটিলতার কথা সরকারের বিবৃতিতে বলা হচ্ছে। হ্যাঁ, না, এখন এটা ভিসা সম্পর্কে জটিলতা, এখন সরকার নিজেই যদিও তার অপারগতা প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে, তখন তাহলে বুঝতে হবে যে আমাদের শাসন কাঠামোর মধ্যে একটা বড় ত্রুটি আছে। তাহলে সরকার যেহেতু দুঃখ প্রকাশ করছে, তাহলে ধরে নিলাম সরকার আন্তরিক। তাহলে আন্তরিক হওয়ার পরেও এই ধরনের সমস্যা যে সমাধান করতে পারছে না, তাহলে এটার একটা কাঠামোগত সমস্যা রয়েছে। আর একটা জিনিস হলো, আপনার বিদেশের মাটিতে যে দেশের দূতাবাস থাকে বা দূতাবাসের এরিয়া থাকে, ওইটা কিন্তু সার্বভৌম এরিয়া হিসেবে ধরা হয়। ফলে ওইটার কিন্তু তার একটা নিজস্ব সিকিউরিটি বা তার নিজের মতো করে তার কিন্তু একটা প্রস্তুতি থাকে। পৃথিবীর প্রত্যেক দেশেই আছে। যেমন আমাদের দেশে যে মার্কিন এম্বাসি, সেটা বাংলাদেশের ভূমিতে, কিন্তু ওই জায়গাটা কিন্তু আপনার মার্কিন টেরিটরি হিসাবে গণ্য করা হবে। তো আমাদের তাহলে আমেরিকাতে আমাদের যে আপনার ধরেন যে দূতাবাস আছে, তারপর বিভিন্ন, আমেরিকা তো একটা বিশাল দেশ, তার অনেকগুলো প্রদেশে আমাদের অনেক রকম অফিস আছে, কার্যক্রম আছে। তাহলে সেখানে আমাদের সিকিউরিটি, লোকবল, তাদের প্রশিক্ষণ, আন্তরিকতা, এগুলো নিয়ে আমাদের প্রশ্ন তুলতে হবে এবং সেটা তাহলে ঠিক করতে হবে। এটা একটা। আরেকটা হলো যে ধরেন আওয়ামী লীগের ব্যাপারে এখানে রাজনৈতিক দল বলেন, সরকার বলেন, তারা তো প্রপারলি কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আমরা বারবার বললাম, আগামী দিনে আপনাদের রাজনৈতিক বিকাশ বা রাজনৈতিক স্থিতিশীলতা নির্ভর করবে আওয়ামী লীগকে আপনারা কীভাবে ডিল করছেন তার উপরে। সো সন্ত্রাস ছাড়া আওয়ামী লীগের তার প্রতিবাদের আর কোনো ভাষা জানা নাই, সেটা সব সময়ই প্রমাণ দেখা গেছে আগে পরে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের মতো এরকম একটা শক্তি, এটা তো শুধু বাংলাদেশের অভ্যন্তরের জন্য একটা সমস্যা, থ্রেট, তা তো না, এটা একটা গ্লোবাল থ্রেট। আপনি জানেন টিউলিপ সিদ্দিকের ঘটনা জানেন, এবং এটা একটা লুটপাটের গ্লোবাল সিন্ডিকেট। ফলে সারা পৃথিবী জানে এটা, অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান থেকে শুরু করে, তারপরে এখন গ্লোবাল মিডিয়াতে এটাকে যেভাবে আপনার ধরেন প্রতিবেদনগুলো আসছে, ইনভেস্টিগেটিভ রিপোর্টিংগুলো আমরা দেখছি যেরকম, তাতে করে এইটা যে একটা গ্লোবাল মাফিয়া সিন্ডিকেটের অংশ শেখ পরিবার এবং আওয়ামী লীগ, এইটা দুনিয়ার মানুষের কাছে পরিষ্কার।
তো সেখানে এরকম একটা গুরুত্বপূর্ণ অধিবেশনে আপনি কয়েকজন মেহমানকে নিয়ে যাচ্ছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনি যদি আমেরিকান পুলিশ বা নিউ ইয়র্ক পুলিশকে বা নিউ ইয়র্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করতেন, তাদের কাছে সহযোগিতা চাইতেন, তাহলে এই ধরনের পরিস্থিতি উপকার হইতো যে এটা যে একটা থ্রেট গ্লোবালি, বাইরের দুনিয়া, তো বাইরের মাটিতে তারা যেখানেই থাকে, এটা যে পয়জনাস, সেই ব্যাপারে তাদেরও একটা আপনার কি বলবো সতর্কতা হইতো, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতো, এবং সেটা আওয়ামী লীগকে ডিল করার ক্ষেত্রে তখন আরো সহজ হইতো। এই ঘটনার পর এনসিপির যে প্রতিক্রিয়া, কনসুলেটরের মানে শাস্তি দাবি, বিএনপি মহাসচিব নিজেও যেহেতু যুক্তরাষ্ট্রে আছেন, তিনি একটি মানে ফেসবুক বার্তা দিয়েছেন যে এই ঘটনা প্রমাণ করলো যে আওয়ামী লীগের বিন্দুমাত্র অনুশোচনা নেই, তবে সবকিছুর বিচার হবে আইনের মাধ্যমে, ধৈর্য ধরার আহ্বান। এই দুটি দলের প্রতিক্রিয়াকে আপনি কিভাবে দেখেন এই ঘটনায়? আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা প্রপারলি ডেমোক্রেটিক লিডারশিপের যে ধরনের আচরণ করা উচিত আগে পরে সেটা, যেমন ধরেন এর আগে কালকে সারাদিন মানে সোশ্যাল মিডিয়াতে ভারতীয় একটা মিডিয়া, এই বিষয়টি নিয়ে একটু পরে আরো বিস্তারিত আলোচনা যাব, এনসিপির উপরে হামলার ঘটনা ডেফিনেটলি এটা তো উদ্বিগ্ন হওয়ার কথাই। এনসিপি অভ্যুত্থানের শক্তির মধ্য দিয়ে গঠিত হওয়া একটা রাজনৈতিক দল, তার অন্য ভুল বা দুষ্ত্রুটি সেটা অন্য সমালোচনার বিষয়। ফলে আওয়ামী লীগ যদি তাকে টার্গেট করে, সে সংগঠন হিসেবে মাত্র বিকাশমান, তার গুরুত্বপূর্ণ নেতাদের নিরাপত্তাই যদি নিশ্চিত না হয়, ডেফিনেটলি তাদের উদ্বেগ জানানোর কারণ আছে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বললেন যে দেখেন ডেফিনেটলি আওয়ামী লীগের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, ইভেন তো তারা মনেও করে না যে তারা কোনো ভুল করছে, তারা পুরাটাকে একটা রেজিম চেঞ্জ আকারে দেখে। এখানে যে একটা বিপুল মানুষের নানা শ্রেণী পেশা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে মানুষের যে বিপুল গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদের পতন হয়েছে, এই ব্যাপারটা তারা এখনও রিয়েলাইজ করতে পারছে না। ওই যে সবকিছুর বিচার হবে আইনের মাধ্যমে, ধৈর্য ধরার আহ্বান। ডেফিনেটলি এখন আওয়ামী লীগ ধরনের একটা সন্ত্রাসী, ব্রুটাল, মানবতা বিরোধী অপরাধী সংগঠন, মানে একটা ফ্যাসিস্ট ইডিওলজি যা করে আর কি, এখন আপনিও কি তার সাথে একই আচরণ করবেন? তাহলে আপনার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে তফাৎ রইল কি? আপনাকে অবশ্যই আইনানুগভাবে এটার ফয়সালা করতে হবে। এই জন্য আমি শুরু থেকে বলছিলাম যে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা এটা কোনো সমাধান না। তারপরে চরম বিরোধিতার কারণে আওয়ামী লীগের জায়গা সম্পত্তি, তারপরে তাদের ব্যবসা বাণিজ্য এগুলো দখল করে ফেলা, এগুলো খুবই মানে জঘন্য নিন্দনীয় কাজ। আপনাকে যেটা করতে হবে, যারা যেই লেভেলের অপরাধ করছে সেটার বিচার করতে হবে, জাস্টিস করতে হবে। কারণ আপনি যদি তাদেরকে ভিকটিম বানান, তাহলে ভিকটিম বিকামস কিলার্স। তো ভিকটিম বানানো যাবে না। ফলে যে কোনোভাবে তারা যত বড় অপরাধী হোক, যত বড় জঘন্য কাজই করুক, আপনার আইন নিজের হাতে তুলে নেওয়া যেরকম যাবে না, আইনের বাইরে গিয়ে তাদের প্রতি কোনো প্রতিহিংসা চরিতার্থ করা যাবে না। ফলে আওয়ামী লীগকে আমি যেটা শুরুতেই বললাম যে আওয়ামী লীগকে ডিল করার ব্যাপারে আমাদের একটা রাষ্ট্রীয় বা জাতীয় যে ঐক্য, সেই ঐক্যের সাথে সেই একটা আকাঙ্ক্ষা আছে, ঐক্য আছে, কিন্তু সেটার সাথে ল অ্যান্ড অর্ডার, রাষ্ট্রকে আমরা কিন্তু খুব ভালোভাবে তাল মিলিয়ে বা ধরেন যে একটা একই সাথে আপনার পারফর্ম করতে দেখি নেই। যে কারণে এখনও পর্যন্ত 1 বছর পরও আপনি দেখেন যে দেশে বিদেশে আওয়ামী লীগের ব্যাপারটা এইভাবে আলোচনা আসছে। এটা একটা ব্যাপার। আর একটা হলো আওয়ামী লীগের সেকেন্ড হোম কিন্তু এখন কানাডা, আমেরিকা, বিদেশগুলো, মানে ভারত তো ফার্স্ট হোম এখন। তারা এখানে অফিস টফিস খুলতেছে, এই জন্য আমি বললাম সেকেন্ড হোম হইল আপনার কানাডা। দেখেন যে আপনি শুরুতে বলছিলেন মাহফুজ আলমের উপর কিন্তু লন্ডনে এবং যুক্তরাষ্ট্রে, সো ইউরোপিয়ান দেশগুলোতে তারা, কারণ হলো বিপুল সম্পত্তি, তারা আপনি তো জানেন তাদের একজন ভূমিমন্ত্রীর সাইফুজ্জামান যদি কতগুলো বাড়ি, প্রায় 6-700 মতো বাড়ি পাওয়া গেল। এটা তো মানে দানবীয়, মানে এটা মানে অকল্পনীয়। সো এইরকম একটা মাফিয়া সিন্ডিকেট, এটা ঠিক ফ্যাসিস্টও বলা যায় না, ফ্যাসিবাদেরও একটা আদর্শ থাকে। যতই অত্যাচারী হোক, যতই ব্রুটাল হোক, তারও একটা আদর্শ থাকে। কিন্তু এই আওয়ামী লীগকে ডিল করার বিষয় আপনার ভাষায় যদি বলি, রাজনৈতিক দলগুলোর মধ্যে কি এক ধরনের ফেল করছে এক অর্থে, কারণ আওয়ামী লীগকে প্রোটেক্ট করার ব্যবস্থাপনাটা ফ্রম দ্য ইনসাইড জব, ইটস নট আউটসাইড জব, যেটা আমি বারবার বলছি। যেমন ধরুন 5 তারিখ থেকে 8 তারিখ আওয়ামী লীগের লোকজন, এবং তারপরে এখনো পর্যন্ত আওয়ামী লীগের লোক পাচার হচ্ছেই। পাচার হচ্ছে মানে কি? তাহলে কারা করছে? গভর্নমেন্টের ভেতরে যারা আছেন তারা নিজ দায়িত্বে সুজন সখীর ভূমিকা পালন করছে, পার করে দিচ্ছে তাদেরকে। তো এটার দায় কে নিবে? এটা তো অন্যায়। আপনি তো অপরাধীদেরকে এইভাবে সেফ এক্সিট দিতে পারেন না। যারাই করুক, যেই বাহিনী করুক, যেই আপনার সংস্থাই করুক বা সরকারি যেই অংশই করুক, তো এটাকে তো অ্যাকাউন্টেবল করতে হবে। এটা গেল 1 নম্বর। আরেকটা হলো যে
রাজনৈতিকভাবে আপনি দেখেন জামাতের বিষয়টি আপনি ডিল না করার কারণে আজকে দেখেন জামাতের আমির উনি নিজেও এক সময় কিন্তু জাসদের সাথে ছিল বলা হয়। উনি কি জাসদের রাজনীতি করার জন্য গেছে? জাসদের ক্যাডার ভিত্তিক সংগঠন আমরা গুপ্ত বলি অনেক সময়, গুপ্ত বলাটা ওইভাবে নিন্দনীয় কিছু না, এটা তাদের কৌশলের অংশ হিসাবে তারা করেন। তো এটা করার মধ্য দিয়ে বিগত লম্বা সময় ধরে তো আপনার আমির যেটা বলতেছিলাম যে উনি ওই সময় যেহেতু ক্র্যাকডাউন চলতেছিল এই ধরনের রাজনীতির উপরে, ফলে শেল্টারের জন্য অনেক লোক অনেক দলে ছিল। তো একইভাবে 15 বছরে যেভাবে ক্র্যাকডাউন চালানো হচ্ছিল তাতে করে জামাতের একটা অংশ, আমি বলছি সবাই না, একটা অংশ সার্ভাইভাল স্ট্র্যাটেজি হিসাবে যে আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেল এবং আওয়ামী লীগের লোকজন যারা বুঝতে পারলো যারা জামাতের, কিন্তু তাদের মনে হয়েছিল যেহেতু এই সংগঠনটা আর কোনোদিন দাঁড়াইতে পারবে না, ভ্যানিস, এবং তারা যেহেতু আওয়ামী লীগ হয়ে গেছে ওকে মাইনা নেই, তো তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হয়ে গেছিলো। তো পতনের পরে যেটা হইলো তাদের এক ধরনের নৈতিক দায়িত্ব দাঁড়াইলো এবার আওয়ামী লীগ যারা ছিল তাদেরকে প্রোটেক্ট করা। তাহলে ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি সব জায়গায় এবং এই জন্য দেখবেন যে আওয়ামী লীগ যে দূর করা গেল না, এটা ইনসাইড জব, এবং সেক্ষেত্রে প্রধানতম ভূমিকা রাখছে বিএনপি, প্রধানতম ভূমিকা রাখছে হলো জামাত প্রশাসনে, আর রুট লেভেলে মাঠ পর্যায়ে বিএনপিও কিছু ভূমিকা রাখছে কীভাবে? ব্যবসা বাণিজ্য হ্যান্ড ওভার হয়েছে রাতারাতি। ধরেন আওয়ামী লীগের ব্যবসা কেউ দিয়ে দিল বা কেউ নিজে নিয়ে নিল, নেওয়ার মধ্য দিয়ে ফলে দুই দিক থেকে, একটা হলো প্রশাসনের ভিতরে থেকে জামাত এদিকে শেল্টার দিল, আবার বাইরের থেকে আওয়ামী লীগ শেল্টার দিল, আপনার আওয়ামী লীগকে বিএনপি শেল্টার দিল, ফলে আওয়ামী লীগকে ডিল করার ব্যাপারে আবার রাষ্ট্রের ভিতরে আওয়ামী ইনস্ট্রুমেন্ট পুরাটা রয়ে গেল, সেই কারণে একটা ক্যাওয়াটিক অবস্থা আওয়ামী লীগের ব্যাপারে। সো এইটার দায় এই জন্য সবাইকে নিতে হবে, সমস্ত রাজনৈতিক দল এবং সরকার সবাইকে নিতে হবে, কিন্তু এটা হওয়া উচিত ছিল না। আওয়ামী লীগের মধ্যে যারা ক্রিমিনাল তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা দরকার ছিল, আর যারা ক্রিমিনাল না, নর্মাল আওয়ামী লীগ সমর্থক, তাদেরকে রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গণতান্ত্রিক রাজনীতিতে পুনর্বাসন করা দরকার ছিল। তাদেরকে ভয়ের মধ্যে রাখা, আওয়ামী লীগ করছে দেখে ধরেন এতদিন বিএনপি জামাতকে যেভাবে দৌড়ানো হয়েছে, মামলা দেওয়া হয়েছে হরে ধরে, এটা না করে তাদেরকে স্বাভাবিক জীবনে নিশ্চয়তা, নিরাপত্তা দেওয়া, যারা অপরাধী না, জাস্ট সমর্থন করতো তাদেরকে। জি, আপনি নিজেও প্রসঙ্গটা শুরুতে আনছিলেন, কলকাতার এই সময় পত্রিকায় বিএনপি মহাসচিবের একটি সাক্ষাৎকার, যদিও এই সাক্ষাৎকার নিয়ে দিন শেষে এক ধরনের ধোঁয়াশা আছে। বিএনপি মহাসচিব বলছেন বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যদিও ঠিক কোথায় কোথায় ভুল এটি আবার স্পষ্ট করা হয়নি। আবার এই রিপোর্টের, এই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় জামাত বলছে যে পুরো বিষয়টি অসত্য। আপনার কাছে সাংবাদিক হিসেবে কি মনে হলো? দেখেন, এখানে ভারতের বিষয়ে ভারতীয় মিডিয়া কোনো বক্তব্য যখন আসে, সেখানে আওয়ামী লীগের এবং ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন করা হবে, এটা বোঝার জন্য সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। তো ফলে ডেফিনেটলি, আর মির্জা ফখরুল ইসলামের মধ্যে নির্যাতিত, আচ্ছা মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগের দালাল ধরেন, এই যে বক্তব্য বা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, কালকেই তো তারা আওয়ামী লীগ ডিম মারল। ফলে জামাত যেটা করতেছে ডেঞ্জারাস পলিটিক্স, প্রতিপক্ষ বিএনপিকে বানানোর চেষ্টা করে, আমাদের একটা ন্যারেটিভ বিল্ডিং করার চেষ্টা করে, যেটা সত্যও না মিথ্যাও না, সত্য মিথ্যার মিশ্রণে একটা তাদের পলিটিক্যাল। জামাত কি আওয়ামী লীগ বিরোধী হোলসেল একা? জামাত কি হোলসেল ইন্ডিয়া বিরোধী? তাহলে পিআর নিয়ে নামছে কেন? এবং আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত কয়টা মামলা করছে? আওয়ামী লীগের মিছিল ঠেকানোর জন্য জামাত কি ভূমিকা নিয়েছে? কয়টা জায়গায় ভূমিকা নিয়েছে? কোথাও তো ভূমিকা নেয় না। ভূমিকা নিতে দেখা গেছে ছাত্র দলকে, যুব দলকে এবং বিএনপিকে। তো ফলে জামাত যে ডবল স্ট্যান্ডার্ডটা করতেছে, তারা তো আওয়ামী লীগের সাথে আতাত করছে, এই কথা আমি বলবো না। আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে প্রধানতম ভূমিকা রাখছে জামাত, এবং তার কাফফারা তাকে দিতে হয়েছে তাদের নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে। ফলে জামাত যখন আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী বিরোধিতার কথা বলে, এটা হাস্যকর। তারা আওয়ামী লীগের মডেলের রাজনীতি করে, তারা ক্যাডার ভিত্তিক সংগঠন, তারা একই রকম রাজনীতি করে। জামাত এবং আওয়ামী লীগ, এটাকে আমি বলি সতীনের সখ্যতা। তাদের মধ্যে জামাত আওয়ামী লীগের মতো সর্বব্যাপী হইতে চায়, বিশাল হইতে চায়, আর আওয়ামী লীগ জামাতের মতো সুসংগঠিত হইতে চায়। দুইটার মধ্যে দুইটা ল্যাকিংস আছে। তো ফলে কথায় কথায় এরকম ন্যারেটিভ পলিটিক্স করা এবং সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার ভুয়া আইডি দিয়ে এগুলোকে স্প্রেডিং করা, ছড়ানো, যে অমুক ইন্ডিয়ার দালাল হয়ে গেছে, তমুক রয়ের এজেন্ট হয়ে গেছে, এইটা পুরা সমাজকে টক্সিক করে তোলে। আপনার 14-15 সালের পরে আপনার বেশিরভাগ নেতাকর্মী আওয়ামী লীগের সাথে মিলে চললো, আওয়ামী লীগের মধ্যে কৌশলগত কারণে আওয়ামী লীগের শেল্টারে চলে গেল। আপনি এখন সবচেয়ে বড় আওয়ামী বিরোধী হয়ে গেছেন। আর যারা 16 বছরে 17 বার জেলে গেল, তার আওয়ামী লীগের প্রতি কোনো ঘৃণা নাই, রাগ নাই, আপনার সবচেয়ে বেশি রাগ। তো এই ধরনের যে আপনার ন্যারেটিভ পলিটিক্স, এটা বাংলাদেশে পরাজিত হয়েছে। এ ধরনের মিথ্যা ভুয়া ন্যারেটিভ তৈরি করা। হ্যাঁ, আপনি
মির্জা ফখরুল ইসলাম কেন, যে কোনো রাজনৈতিক দলের নেতার একটা বক্তব্য আপনার পজিশনের বাইরে গেলে আপনি অপছন্দ করতে পারেন, কিন্তু আপনার ক্যাম্পেনিংয়ের যে ল্যাঙ্গুয়েজ, ক্যাম্পেনিংয়ের যে অ্যাটিচিউড, এটা তো আওয়ামী লীগের আমলে এরকম ছিল। ওই যে ট্যাগিং করা, একটা বক্তব্যের বেনুবারিং করা, বিকৃত করা। এখন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়, এইটা তো কোনো পাগলও বিশ্বাস করবে না। কারণ এখানে সবচেয়ে বড় সংগঠন হিসাবে বিএনপি যদি এখানে ধরেন গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে, তাহলে এমনিতেই তো আওয়ামী লীগের ফেরত আসার সম্ভাবনা নাই, সুযোগ নাই, সুবিধা করতে পারবে না। কিন্তু অপেক্ষাকৃত ছোট, সাংগঠনিকভাবে দুর্বল জামাত যদি থাকে, জামাত যদি আসে, তাহলে তো আওয়ামী লীগ খুব বেশি স্পেস পাবে জামাতের মধ্যে। এটা এবং ওই সম্পর্কের কারণে শেল্টার, আগে যেটা বললেন আর কি, একজন আরেকজনকে শেল্টার দেয়। এখন তো জামাতের নৈতিক দায়িত্ব হয়েছে আওয়ামী লীগকে সেভ করা। তো ফলে তার যে ন্যারেটিভ তৈরি করার প্রচেষ্টা সোশ্যাল মিডিয়াতে, এইটা একটা। আরেকটা হলো ভারত বিরোধিতা। ভারত বিরোধী কে, কিভাবে বুঝবেন? সবাই এখন ভারত বিরোধী বাংলাদেশে। এটাকে আমি বলি ভারত বিরোধী ভারতীয় রাজনীতি। ভারত বিরোধী হলো সেই দলটি যারা এখানে একটা গণতান্ত্রিক মূল্যবোধ ভিত্তিক এবং প্রাতিষ্ঠানিক ডেমোক্রেসি এনশিওর করার জন্য কাজ করবে। কারণ হইলো এখানে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দাঁড়ানোই হইল সবচেয়ে বড় ভারত বিরোধিতার রাজনীতি। কারণ এখানে একটা বেকার মুক্ত, দারিদ্র মুক্ত, আত্মমর্যাদা সম্পন্ন বাংলাদেশ তৈরি হইলেই ভারতের পলিসি পরাজিত হবে। এবং ভারত এইটাই চায় যে কোনোভাবেই যেন বাংলাদেশ এই জিনিসটা অ্যাচিভ করতে না পারে। এটা যদি বাংলাদেশ অ্যাচিভ করে ফেলে, তাহলে তার অন্যান্য যে স্বাধীনতাকামী স্টেটগুলো আছে তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। ফলে এটা একটা উদাহরণ হিসাবে যাতে দাঁড়াইতে না পারে, সেইটাই হলো এই জন্য এখানে একটা ইন্টারনাল কেওয়াস তৈরি করা দলগুলোর মধ্যে। এখানে আওয়ামী লীগ আপনার বিএনপি এবং জামাতকে মুখোমুখি দাঁড় করেন, লম্বা সময়ের প্ল্যান, এবং সেই প্ল্যান অনুযায়ী জামাত ঠিকই মুখোমুখি দাঁড়ায় গেছে। হ্যাঁ, এবং পিআরের স্বার্থ নিয়ে আসছে। পিআর কোন দেশের পিআর আসলে তো আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য আপনি পিআর নিয়ে আসতেছেন, আবার অন্যকে আপনি আওয়ামী লীগের ব্যাপারে দোষারোপ করেন কিভাবে? মির্জা ফখরুল যদি এটা প্রো আওয়ামী, প্রো ইন্ডিয়ান বক্তব্য দিয়েও থাকে, আপনি তো কর্মসূচি নিয়ে মাঠে নামছেন, ধরে নিলে আপনার পজিশন সঠিক। মির্জা ফখরুল এটা খুব অন্যায় কাজ করছে, প্রো আওয়ামী এবং প্রো ইন্ডিয়ান পজিশন পদ্ধতির যে দাবিটা, এটাই তো। কিন্তু আপনি পিআর পদ্ধতির মধ্য দিয়ে আওয়ামী লীগকে তো ক্ষমতায় আনার জন্য কর্মসূচি নিয়ে মাঠে নামছেন। আপনার অপরাধ বেশি না তার অপরাধ বেশি? যদিও বিএনপি মহাসচিব বলছেন যে বিকৃতভাবে উপস্থাপন করেছে, কিন্তু এই সময়ের আমি তো মানে নিশ্চয়ই আপনি এই সময়ের পুরো সাক্ষাৎকারটি পড়েছেন। এই জায়গায় মোটা দাগে যে কয়েকটি বিষয় এসেছে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? দেখেন, মোটা দাগে ওনার পজিশনটা ভেরি ক্লিয়ার। সেটা হলো যে উনি বলেছেন যে বিচারিক প্রক্রিয়া, আমরা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের মতো আচরণ করব না। হুইচ ইজ ভেরি ডিসেন্ট। আপনি কেন আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের মতো? আর আওয়ামী লীগ কে? আওয়ামী লীগ আমাদের ইন্টিমেট এনিমি। আওয়ামী লীগ কি আপনার ধরেন বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে আওয়ামী লীগ আছে, আপনি কি পিটায় মেয়েরা ফেলবেন? বলে ফাইজলামি কথাবার্তা বললে হবে? তো আওয়ামী লীগ এখানে যারা অপরাধী, ক্রিমিনাল, তারা তো ফৌজদারি অপরাধী, তাদের বিচারের ব্যবস্থা করেন আপনি। কিন্তু আওয়ামী সমর্থক ব্যাপারে আপনার এতদিন বিএনপি জামাতের প্রতি যে ঘৃণার রাজনীতি ছিল, একইভাবে আওয়ামী ঘৃণার রাজনীতি, এটা সমাজকে কোথায় নিয়ে যাবে? ফলে জামাত যে প্রতিক্রিয়াশীলতার রাজনীতি করেছে, দিস ইজ ডেঞ্জারাস। সেখানে যে কোনো মূল্যবোধ সম্পন্ন বিবেকবান মানুষের কাজ হবে যে আমরা প্রতিক্রিয়ার রাজনীতি করব না। আওয়ামী লীগ আমার সাথে যে আচরণ করছে আমি সেই আচরণ করব না, আমি অপরাধের বিচার করব, সেটা হলো জাস্টিস করে, লফুল্লি। প্রতিক্রিয়ার রাজনীতি দেখানো তো কোনো বীরত্বের কাজ না। আপনি যদি এতই প্রতিক্রিয়ার রাজনীতি দেখান, আপনি যদি এতই আওয়ামী বিরোধী হন, আপনি কৌশল আকারে আওয়ামী লীগের ভিতরে ছিলেন কিভাবে? আপনি আওয়ামী লীগের সাথে কৌশল হিসেবে ধরলাম একটা লোকও যদি থাকে, তাহলে তো আপনি আওয়ামী লীগের ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার, ফ্যাসিলিটেট করার দায় আপনাকে নিতে হবে। সেটা দায় না নিয়ে আপনি যখন ন্যারেটিভ পলিটিক্স করেন, আপনি যে অন্যকে ব্লেম গেমের রাজনীতি করেন, সেটা আওয়ামী লীগ করতো। জামাতকে আর মাথায় উঠতে দিব না। জামাতের রাজনীতির দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রাজনৈতিক দল, এবং তারা সামাজিক সংগঠন হিসেবে অনেক ভালো। এবং জামাত রাজনৈতিক দল হিসেবে যখন সে 10 পা আগায় 20 পা পিছায়, এবং সবসময়ই সে প্রো ইস্টাবলিশমেন্ট এন্টি ন্যাশন রাজনীতি করছে। সবসময় সে ইস্টাবলিশমেন্টের পার্ট। ধরেন আগামীতে যদি বিএনপি ক্ষমতায় থাকে, 30 থেকে 40% ক্ষমতা জামাতের হাতে থাকবে। এটি তার স্বভাব, এইভাবে সে ফাংশন করে। ফলে যার মধ্যে ওই বিলঙ্গিংনেসটা নাই, যার চরিত্রের মধ্যে নিজেই ওই তরলতা রয়ে গেছে, এখন আপনি সমাজে লোকজনকে বিশ্বাস করতে পারতেছেন না, কে গুপ্ত কে জামাত আপনি জানেন না। ফলে সমাজে বিশ্বাসের ঘাটতি তৈরি করছে জামাত। আপনি পজিশন ক্লিয়ার করেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রত্যেক দিন নতুন নতুন করে আবির্ভূত হচ্ছে, নতুন নতুন করে এক্সপোজ হচ্ছে। সাধারণ শিক্ষার্থী সাইজা ছিল,
অন্য দলে ছিল, আওয়ামী লীগের মিছিলে তাদেরকে দেখা গেছে, কিন্তু তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আপনার ধর অনেকের ভিডিও ফুটেজ আছে, ছবি না হয় বিকৃত করা যায়, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনারা মিছিল মিটিং করতেছেন। তো তার মানে কি আপনি নিজের রাজনৈতিক স্বার্থে একদম মুখ পুষা মিথ্যা কথা বলবেন, অন্যদের চরিত্র হনন করবেন। দেখেন বাংলাদেশের মানুষ জামাতে ইসলামকে 100% বিশ্বাস কোনোদিনও করবে না। কেন করবে না? কারণ তারা 71 সালে যে পজিশনটা নিয়েছিল এটা ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে যারা ছিল, সেই পজিশন নেওয়াটার কারণে তারা সবাই অপরাধী সেটা আমি বলবো না, কিন্তু এরপরে তো তারা আবার যারা মানবতা বিরোধী অপরাধ করছে সেই অপরাধের বিচার না করে আওয়ামী লীগ যেটা করছে বিচার নিয়ে রাজনীতি করছে, করে তাদেরকে আবার ভিকটিম বানাইছে। ফলে একই কাজ যদি আপনি আওয়ামী লীগকে নিয়ে করেন তাহলে জামাত একটা এক্সাম্পল আছে, যেটা একটা রাজনৈতিক দল, তার প্রচুর সমর্থক আছে, তাকে ভালোবাসে, কিন্তু তাকে প্রপারলি ডিল না করার কারণে সে এক সময় ধর্মে যায়, এক সময় জেরাফে যায়, ওয়াজ মাহফিলে যায় বলে সে শরিয়া কায়েম করবে, সেকুলার ফ্রন্টে এসে বলে যে না আমরা তো অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করি, আমাদের হিন্দু চাকমা মারমা বেপরদা নারী সবই জায়েজ আমাদের এখানে। সো তার মানে কি এটা আপনি ট্রাস্ট তৈরি করতেছে না। জামাতের রাজনৈতিক অবস্থানটা যে ধরেন আমি একজন লোক জামাত সমর্থন করতে চাই, আমি যখন ইসলামের কারণে জামাতের দিকে ঝুঁকবো, যখন আমি দেখবো এক অংশ মোর সেকুলারাইজড হয়ে গেছে তখন আমি আহত হব। আবার আমি যখন সেকুলারাইজড হওয়ার জন্য জামাতের দিকে তখন আবার আরেক দল ওয়াজ মাহফিলে যায় বলবো যে সকালবেলা উঠা দেখি জাহাঙ্গীরনগরের ছাত্ররা মদ দিয়া কুলি করে। মানে এমন এমন মিথ্যা কথা বলে এবং কনফিডেন্টলি বলে। তারপরে হলো আরেকটা ব্যাপার হলো জামাত ইসলামের রাজনীতি নিয়ে আমার কোনো বিদ্বেষ নেই, জামাত ইসলামের মানুষকে আমি অনেক পছন্দ করি অনেক, কিন্তু এদের রাজনৈতিক কৌশলটা আমার যদি অপছন্দ হয়, আমি যদি সমালোচনা করি, তখন তারা এমনভাবে চরিত্র হনন করে, এমনভাবে গালাগালি করে। যেমন ধরেন আমি বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি নয়, তাদের রাজনীতি ট্যাকটিক্স জয়লাভ করেছে। কারণ শিবিরের যে আপনার ম্যানিফেস্টো আছে, তার যে দলীয় গঠনতন্ত্র আছে, সেই অনুযায়ী সে অ্যাক্টিভিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করতে পারবে না। সে সেকুলারাইজড ফর্মে এই যে অন্তর্ভুক্তিমূলকভাবে গিয়ে, এবং সেখানে শিবির আকারে সে যায় না, সে গেছে শিক্ষার্থী প্যানেল হিসেবে এবং ব্যক্তি ক্যারেক্টারগুলোকে মানুষ ভোট দিছে, যার মধ্য দিয়ে তাদের কৌশল স্ট্র্যাটেজির কারণে পুরা প্যানেল নিয়ে তারা জয়ী হয়েছে, আমরা অভিনন্দন জানাই। এই কথাটা বলার কারণে ট্যাকটিস এবং রাজনীতি দুটো আলাদা। আপনি নিজেই তো আপনার রাজনীতিকে আলাদা করে ট্যাকটিস নিয়ে মাঠে হাজির হয়েছেন। সেই কথাটা আমি বললাম যে আপনার রাজনীতি যদি জয়ী হইতো আমি খুশি হইতাম, এবং শিবির তকমা দিয়ে ট্যাগ দিয়ে পিটায় হত্যা করার একটা সংস্কৃতি আওয়ামী লীগ চালু করছিল। ফলে এখন তো এই জিনিসটা দরকার নেই, এখন আপনার ওপেনলি পজিশন নেবেন। আপনি যদি এখনো নিজেকে শিবির হিসেবে গর্বিতভাবে রাজনীতি করতে না পারেন তাহলে কিসের স্বাধীনতা? অনুষ্ঠানে একেবারে শেষে একটি বিষয় আপনার একটু মন্তব্য জেনে অনুষ্ঠান শেষ করবে, যে শাপলা প্রতীক নিয়ে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতা আলোকে যখন সার্জিস আলম বলেন কিভাবে নির্বাচন হবে দেখে নিব একেবারে সংক্ষেপে। যে কোনো কিছুর সাথে নির্বাচনকে টানা হইলো একটা মানে বিকৃত মস্তিষ্কের পরিচয়। রাজনীতি চালে মিন করে না, সে গণতন্ত্র মিন করে না। এই এনসিপির প্রতীকের সাথে নির্বাচনের কি সম্পর্ক? বাংলাদেশের সমস্ত মানুষ কি শাপলা প্রতীক চায়? কিন্তু সে বাংলাদেশের এখন জরিপ বলেন ইয়া বলেন নির্বাচন চায় কত পার্সেন্ট। ফলে এই সমস্ত কথাবার্তা বলার মধ্য দিয়ে আগামী দিনে রাজনীতি করা, স্বাভাবিক জীবনযাপন মানে মানুষের কাছে যে ধরেন তাদের মূল্য বা গুরুত্ব অভ্যুত্থানের শক্তি হিসাবে, হ্যাঁ, সেটাতেই তো সে নিজে আপনার কি বলে যে আপনার কালিমা লেপন করতেছে, মানুষের কাছে নিজে হালকা হয়ে যাচ্ছে। ফলে মুখ থাকলে যখন তখন যা তা বলা উচিত না। ডেফিনেটলি শাপলা প্রতীকের প্রতি আপনার দরদ আছে বা আপনার আগ্রহ আছে বা আপনার আকাঙ্ক্ষা, কিন্তু সেইটা পূরণ হচ্ছে না ক্রাইটেরিয়ার কারণে। কেন হচ্ছে না সেটা যেন আপনার আইনিভাবে লড়াই করেন, প্রতিবাদ করেন, কিন্তু নির্বাচন কিভাবে হয় দেখে নিব। হ্যাঁ, বাংলাদেশের মানুষ কি আপনার শাপলা প্রতীক নিয়ে বসে রয়েছে? আপনাকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ রেজাউল করিম রনি। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।